মেহেকের মুখে ষড়যন্ত্রের কথা জানতে পেরে চমকে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জিকে গীতা বলতে থাকে, আমি অনেক মানুষকে দেখেছি গিরগিটির মতো রং বদলাতে, আপনাকে তো দেখেইছি, তাই আমার আপনার ওপরে খুব একটা ভরসা আর বিশ্বাস হয় না। সেটা যে খুব অন্যায় কিছু সেটাও আমি বলবো না, কারণ আপনি অন্যায় করতে পারেন, আপনার পক্ষে অন্যায় করা সম্ভব। একবার তো নয়, বারবার আপনি অনেক অন্যায় করেছেন, অনেক অপমান করেছেন আমাকে। সেই সমস্ত দিক থেকে আপনাকে কখনোই ভরসা করে উঠতে পারিনি স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। আপনি তো বলেছিলেন আপনি কেসটা লড়বেন না, আবারও আপনি উচ্চ আদালতে গিয়ে কৃপানকে ছাড়ানোর ব্যবস্থা করছেন। এরপর আপনিই বলুন আপনাকে কি করে ভরসার বিশ্বাস করব, সেটা কি আদৌ করা যায়? আর আপনি যা মানুষ, তাতে আমার খুব একটা ভরসা করার মতো কোনো জায়গাও নেই। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলছো, ভুলে যাচ্ছ কয়েকদিন বাদেই তুমি স্বস্তিকের বউ হতে চলেছ। গীতা তখন বলে, তাতে কি হয়েছে? স্বস্তিকের বউ হতে চলেছি, তাতে কি এমন অসুবিধা হয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। শুনুন অগ্নিজিৎ মুখার্জি, আপনি যদি এইভাবে আমাকে অপমান করতে থাকেন তাহলে কিন্তু এর শেষ দেখে তবেই আমি ছাড়ব। অগ্নিজিৎ মুখার্জি বলে, মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? গীতা তখন বলে, খুব সিম্পল কিছু কথা, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। তার মধ্যেই ভজন বলে, স্যার ফোনটা আমাকে দিন তো। এরপরেই ভজন বলে, এই তুই আমার স্যারকে অপমান করছিস কেন? আমার স্যারকে কথা শোনাচ্ছিস কেন তুই? গীতা তখন বলে, আপনার স্যার যদি অন্যায় করে তাহলে স্যারকে কথা শোনানোর অধিকার আমার আছে। এর মধ্যেই ভজন বলে, মাত্রা অতিরিক্ত করিস না, বুঝেছিস তো? সমস্ত লিমিট তুই ক্রস করে যাচ্ছিস। কয়েকদিন পরেই তো মুখার্জি বাড়ির বউ হবি, তো মুখার্জি বাড়ির বউ যখন হবি একটু অন্তত শান্ত থাক, এত বাড়াবাড়ি করিস না। গীতা বলে, তোমাকেও তো বিশ্বাস করি না ভজন মিত্তির। ব্যাপার স্যাপার কি বলো তো? শুনলাম আমার মা বাবাকে নিয়ে যাওয়া হয়েছে, যেমন খুশি তেমন সাজো, কি প্রতিযোগিতা হচ্ছে নাকি? মায়ের জন্য দামি শাড়ি, বাবার জন্য দামি কোট, হচ্ছেটা কি এসব কিছু? আর তখনই ভজন বলে, মুখার্জি বাড়িরা কোন স্ট্যান্ডার্ডের সেটা তো তুই জানিস, সেখানে কি আর তোদের স্ট্যান্ডার্ড কোনোভাবে যায় বল? তাই বলছি যে এসবের মধ্যে লাগতে আসিস না, তার ফল খুব একটা ভালো হবে না। গীতা ফোনটা কেটে দেয়, কিন্তু বুঝতে পারে কিছু একটা হচ্ছে। ভজন তখন বলে, স্যার আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, সে তো বটেই, সাবধানে করতে না পারলে বিপদটা আমাদেরই। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি এই গীতা কিছু একটা সন্দেহ করছে, আর তার জন্যই বারবার করে আমাদেরকে ফোন করছে। আইকিউ লেভেল তো অনেক বেশি, তাই না? অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, সে তো ঠিকই, তবে চোখ কান খোলা রেখো। এর পরের দিন সকাল হতেই চলে গেছে স্বস্তিক সমুদ্রের ধারে। স্বস্তিক দেখতে থাকে সেখানে যেন গীতা চলে এসেছে, আর সেখানে গীতা এসে অনেক আনন্দ করছে, অনেক হইহুল্লোড় করছে, কিন্তু গীতাকে ধরতে গেলেই গীতা চলে যাচ্ছে। আসলে পুরোটাই স্বপ্ন দেখছিল স্বস্তিক। তার মধ্যেই গীতাকে ফোন করবে বলে ঠিক করেছিল স্বস্তিক, কিন্তু ফোন করে দিয়েছে তখনই স্বস্তিকের এক বোন, আর বলে, কিরে কি করছিস বলতো ওখানে? তখনই স্বস্তিক বলে, কি আর করব, এই যে সবাই মিলে অনেক মজা করছি, অনেক হইহুল্লোড় করছি, দারুণ একটা সময় কাটাচ্ছি, তোরা কখন আসবি বলতো? তখনই বোন বলে, চলে যাব ঠিক সময়। আর এর মধ্যেই ভজন লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। স্বস্তিক বলে, আমি গীতাকে খুব ভালোবাসি, গীতাকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা হয়ে যাওয়াটাই ভালো। আর তখনই সেই বোন বলে, হয়ে যাবে হয়ে যাবে, চিন্তা করিস না। এর মধ্যে ভজনকে ফোন করেছে কৃপান। ভজন তখন বলে, কি হলো, ফোন করছিস কেন তুই এইভাবে? দেখ বাবু শোনা, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, এইবারে কোনোভাবে আর আমরা প্ল্যান ফেল করতে দেব না, যেভাবে এইবারেই আটঘাট বেঁধে নেমেছি, তাই এত সহজে ওই গীতা কিচ্ছু করে উঠতে পারবে না। কৃপান তখন বলে, ওকে আমি খুব একটা বিশ্বাস আর ভরসা করতে পারি না, অনেক সময় অনেক প্ল্যান ও ঘেটে দিয়েছে, হয়তো এমনও দেখা গেছে প্ল্যান সাকসেসফুল হতে হতে ওর জন্য ভেস্তে গেছে, তাই বলছি ওকে আমি সহজে বিশ্বাস আর ভরসা করে উঠতে পারছি না। এর মধ্যেই ভজন তখন বলে, সব হয়ে যাবে, আমি এখন ফোনটা রাখছি। এর মধ্যে স্বস্তিককে ফোন করেছে গীতা, আর স্বস্তিক তখন বলে, বলো কি করছো লেডি সালমান খান? আর তখনই গীতা বলে, এই তো আপনার কথাই ভাবছিলাম। স্বস্তিক বলে, এই আপনিটাকে সরিয়ে তুমি বলা যায় না? গীতা তখন বলে, একটা সময় আসবে যখন এই আপনিটা সরে গিয়ে অটোমেটিক্যালি তুমি হয়ে যাবে। স্বস্তিক তখন বলে, সেটা কবে বলো তো? হ্যাঁ কবে? আমি যে আর সহ্য করতে পারছি না
তোমার জন্য আমি অপেক্ষা করছি। এরপর সমুদ্রের আওয়াজ শুনে গীতা তখন বলে, কি ব্যাপার বলুন তো স্বস্তিকবাবু, আপনি কি সমুদ্রের পাশে দাঁড়িয়ে রয়েছেন? এত আওয়াজ কিভাবে শোনা যাচ্ছে, সমুদ্রের গর্জন? স্বস্তিক তখন বলে, ধরে নাও কিছুটা তাই। শোনো, তোমাকে এখন কিছু বলা যাবে না, পুরোটাই সারপ্রাইজ। গীতা বারবার করে জিজ্ঞেস করতে থাকে কি ব্যাপার, কোথায় রয়েছে, কিন্তু স্বস্তিক কিছুই বলতে চায় না। গীতার সন্দেহ আরোই বাড়তে থাকে আর বলে, ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। অন্যদিকে কাকিমণিরা চিন্তা করতে থাকে আর বলে, এতটা সময় ধরে দিদি বাড়িতে নেই, কি যে করছে কে জানে। রাকা তখন বলে, আমার মনে হয় দিদিভাই শপিংয়ে গেছে, তাই জন্যই আমরা দেখতে পাচ্ছি না। বাকি মেয়েগুলো বলে, আচ্ছা এত তাড়াতাড়ি সব কিছু কী করে হলো অ্যারেঞ্জমেন্ট করা? আমি তো বুঝতে পারছি না যে ডেস্টিনেশন বিয়েরই বা কী দরকার ছিল। অনেক হোটেল বুক করা হয়েছে, অনেক টাকা ওড়ানো হচ্ছে সমুদ্রের পাশে। তার মধ্যে গিনি এসে বলে, তোমরা এত চাপ নিচ্ছ কেন? তোমরা হয়তো ভুলে গেছো স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি নিজে যখন সবটা ঠিক করেছে তখন টাকাটা তার কাছে কোনো ম্যাটারই করে না। এর মধ্যে রাকা বলে, আমাদেরও কেমন একটা সন্দেহ হচ্ছে গিনি, তুমি হয়তো পুরো ব্যাপারটা আমাদের কাছে লুকিয়ে যাচ্ছ, কিন্তু সন্দেহ তো একটা হচ্ছেই। গিনি তখন বলে, সন্দেহর কিছু নেই, যেটা হচ্ছে সেটা জলের মতন পরিষ্কার, আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন না। তার মধ্যেই তখনই রাকা বলে, আচ্ছা গিনি, তুমি এখনো যাওনি কেন? গিনি তখন বলে, সে তো আমি যাবই অবশ্যই, নাও তোমরাও সবাই রেডি ফেডি হয়ে নাও। অন্যদিকে কাব্যর মেহেন্দি অনুষ্ঠান চলতে থাকে। কাব্য তো মেহেন্দি পড়ছে আর নাচ গান করছে। মেহেকও সমুদ্রের ধারে রয়েছে। মেহেক তখন ভাবে, আচ্ছা সবাইকে তো দেখছি, আচ্ছা গীতা বৌদির গায়ে হলুদের অনুষ্ঠান, তার সবার আগে মেহেন্দি, এসব কখন হবে? একটা ফোন করে দেখি তো। এই বলেই গীতাকে ফোন করে আর বলে, গীতা বৌদি, তোমার মেহেন্দি অনুষ্ঠান হয়ে গেছে, সঙ্গীত মেহেন্দি। তখন গীতা বলে, কি বলছো, এসব কেন হতে যাবে, এখন তো কিছুই হয়নি। তখনই মেহেক বলে, ঠিক করে বলো, তুমি কি ইয়ার্কি মারছো? গীতা তখন বলে, আমি তোমার সাথে ইয়ার্কি মারতে যাবো কেন মেহেক? যা বলেছি সেটা সত্যি বলেছে, আমি তো এসবের কিছুই জানি না। মেহেক তখন বলে, সমুদ্রের ধারে এতগুলো হোটেল ঠিক করা হয়েছে, তারপরে ডেস্টিনেশন ম্যারেজ হচ্ছে, তুমি জানো না সেটা? তখনই গীতা আকাশ থেকে পড়ে আর বলে, না আমি এসব কিছুই জানি না। তখন মেহেক বলে, ষড়যন্ত্র, কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে গীতা বৌদি, আমি তোমাকে বলছি। ব্যাপারটা এবারে তো আমার ভালো লাগছে না, কারণ পাপা তো বললো তোমার বাড়িতে নাকি মেহেন্দি পরানোর লোক চলে যাবে, এতক্ষণে মেহেন্দি পরানো হয়ে গেছে, আর এখন তুমি বলছো তোমার বাড়িতে কেউই যায়নি। ব্যাপারটা তো বেশ অন্য রকমের লাগছে। তুমি খোঁজখবর লাগাতে শুরু করো গীতা বৌদি, মনে হচ্ছে অঘটনটা ঘটতে আর বেশি বাকি নেই। পাপা, ভজন, এরা সবাই মিলে কোনো একটা ষড়যন্ত্র নিশ্চয়ই করছে। তখনই গীতা বলে, আমারও তো এখন সেটাই মনে হচ্ছে মেহেক। এরপর গীতা বুঝতে পারে অগ্নিজিৎ মুখার্জি যে এত সহজে বিয়েটা দেবে না, সেটা তো জেনেই গেছিল, আর এখন ষড়যন্ত্রের কথাটাও টের পেয়ে গেছে গীতা।